মন্দিরের দরজাটা খুলে হাতে থাকা টর্চ লাইটটা নিয়ে এগিয়ে গেল ঠাকুরের মূর্তির কাছে। বৃষ্টি ঝমঝমে পরিবেশে কারেন্ট চলে গেছে। প্রথমে দেশলাইটা আস্তে করে বাক্সে ঘষার পর একটা মোমবাতি জ্বালালো পুরোহিত মশাই। জ্বলন্ত মোমবাতিটা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে পায়ের তলার বাসি ফুলটা তুলতে যাবে, দেখতে পেল লাল রঙের কি একটা পদার্থ। আঙুলে নিয়ে একটু ঘষতে ঘষতে মনে হলো এ তো রক্ত। তারপর মেঝে থেকে উঠে দাঁড়াতে মোমবাতির আলোতে ঠাকুরের কোলে এমন কিছু দেখতে পেল যা দেখে সঙ্গে সঙ্গে উন্মাদের মতো চিৎকার করে উঠলেন পুরোহিত মশাই। আগস্টের বৃষ্টিতে আকাশটা কালো হয়েছিল। সকালবেলা মনে হচ্ছে চারদিকটা পরিষ্কার হবে হবে করছে, কিন্তু মেঘ ইচ্ছে করেই সবকিছুকে ঢেকে রেখেছে। তাই ঠান্ডা পরিবেশে অলসতামি নামের বিশেষণটাও পুরোহিত মশাইয়ের সারা শরীরকে কাবু করেছে। কিন্তু শাস্ত্রে আছে, প্রকৃতি যতই তোমার শরীরকে অলস করে দিক, আসলে এগুলো সবই হরমোনের নিয়ন্ত্রণ। কর্ম তোমার যা, সেটা তো পালন করতেই হবে। নরেন্দ্রপুরের খালপাড়ের মেসগুলোর কাছে শ্রীখণ্ডা ক্লাব, আর ক্লাবের কাছেই একটা বড় মন্দির। সেই মন্দিরে প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধেবেলা হলেই পুরোহিত মশাই ঠাকুরকে একটু জল আর দুটো ফল দেন। কিন্তু আজ ভোরের দৃশ্য তার পিলে চমকে দিল। গত কমাসে মফস্বল জুড়ে খুনের কথাগুলো তার কানে পৌঁছেছে। চোখের সামনে তারই মডিফাইড ভার্সন, আরো বেশি ব্রুটাল, আরো বেশি ভয়ানক। ঠাকুর মন্দিরটা নরসিংহ ঠাকুরের মন্দির। মূর্তির চার হাতে বিভিন্ন রকমের অস্ত্র, কিন্তু সব থেকে বীভৎস যেটা, সেখানে হিরণ্যকশিপুকে শোয়ানো থাকে। সেখানে শোয়ানো রয়েছে একটা অচেনা লাশ, হিরণ্যকশিপুর পাথরের মূর্তির ঠিক ওপরে। সেই লাশের শরীরে যেখানে সেখানে নোকের আঁচড়ের দাগ, এবং লাশটি সম্পূর্ণ উলঙ্গ। তার উপর যেটা সব থেকে কদর্য, সেটা হলো লাশের পেট। সত্যিই সেটা চেরা হয়েছে একদম অমসৃণ ভাবে, আর পেটের নাড়ি ভুঁড়িগুলো বাইরে বেরিয়ে আছে। মন্দিরের মেঝেতেও রক্ত এসে পড়েছে। আর যেটা ভাবা যায় না, লাশের শরীরের কিছু নাড়ি ও রক্ত নরসিংহের মূর্তির মুখে ও হাতে মাখানো। পুরোহিত মশাই চিৎকার করে উঠল। তার হাত থেকে নৈবেদ্য আর ঘটিটা পড়ে গেল। তার চিৎকারে একটু পর স্থানীয় লোক ভিড় জমালো। পেছন দিক থেকে একজন যুবক ছেলে বলে উঠল, নিকেশ্বর মার্ডার্স। পাশ থেকে এক বয়স্ক লোক একটা লাঠিতে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এসে বলল, এই সুবিমল, তুমি লোকাল থানায় কল দাও। প্রথমে তো বারুইপুরের ওসি আসবে, তারপর সাম্প্রতিক খুনগুলো যে স্পেশাল টিম ইনভেস্টিগেট করছে তাদের হ্যান্ড ওভার করে দেবে। বৃদ্ধ আগে একজন আর্মি অফিসার ছিলেন। যুদ্ধে পা হারিয়ে সংসারের যুদ্ধ সামলাচ্ছে প্রতিদিন। কথাটা বলার পর পুরোহিত মশাইয়ের কাছে এগিয়ে গেল। পুরোহিত মশাই তখন চোখের দুটো পাতা প্রায় নিভিয়ে দেবে। তার চোখের ওপরে সাদা অংশটা লাল হয়ে গেছে। মন্দিরের একপাশে গিয়ে ঝোপের কাছে সে তখন বমি করছে। রঙ্গনা, এখনই ঠাকুরের চামড়টা আনো, ঠাকুরকে একটু ঠান্ডা করি। আজকে তিথি ভালো নেই, শুক্লপক্ষের নবমী। স্থানীয় দাসী বকুল সেন হাউমাউ করে কথাগুলো বলে উঠল। তিনি ধর্মপিপাসু মানুষ। তার নারী শরীরের কোমলতার সঙ্গে ধর্মের কোমলতা জড়িয়ে আছে। তাই সে যেটা বিশ্বাস করে এখন তারই প্রতিফলন হচ্ছে। মিনিট চারেকের মধ্যে রঙ্গনা চামড়টা নিয়ে আসতে ঠাকুরের মাথায় চামড় বোলাতে শুরু করল। কিন্তু ধর্মগোড়া এই মানুষগুলোর মাথায় একবারও এটা এলো না যে জায়গাটা এখন ক্রাইম স্পট। ছিল ধর্মশালা, কিন্তু এখন ক্রিমিনালের কর্মশালা হয়ে গেছে। ঘণ্টাখানেক পরে একটা জিপ এসে থামল। লোকাল থানার পুলিশ ওর সঙ্গে বারুইপুরের ওসি এসছে। ওসি কনস্টেবলকে বলল, চন্দন, এই চন্দন,
এই চন্দন, একটা বিমল আনো তো, গন্ধে একেবারে মম করছে। সালা যা বৃষ্টির ওয়েদার, কোথায় ভাবলাম একটু বইয়ের সঙ্গে ঘুমোবো, মায়েরই সত্যি ঘুমোনোর একেবারে মা মাসি এক করে ছেড়ে দিল। এই নচিকেতা, বলছি তুমি মেন ব্রাঞ্চে ফোন করেছো? আরে শঙ্কর স্যার তো কেসটা দেখবে না, উনি তো লালবাজারে স্পেশাল টাস্কে আজকে রয়েছেন। তো ঝামেলা আমার ঘাড়ি এসে পড়ে, আর ভাল লাগে না। আবার শুরু হলো দ্য এপিক নৃকেশ্বর সিরিয়াল কিলিং। নচিকেতা মন্দিরের সিঁড়ির ধাপে পা দিয়ে ওপরে উঠতে বলল, এই যে দিদা, ওইসব সাদা পালক দিয়ে কী সব করছেন সেটা করা বন্ধ করুন। এটা এখন একটা ধর্মশালা নয়, ক্রাইম স্পট হয়ে গেছে। আর দয়া করে আপনার নিয়মকানুন পরে করবেন, আমাকে জায়গাটা ঘিরতে হবে। তারপর ধস্তাধস্তি করে বুড়িকে সরানো হলো। ডু নট ক্রস ক্রাইম স্পট এইটি দিয়ে চারিদিক ঘেরাও করা হলো। একটু পরে আবার একটা জিপ এলো। গাড়ি থেকে নামলেন একজন পুরুষ, একজন মহিলা। এই হচ্ছে ডিপার্টমেন্টের শার্লক। আর পেছনে যে মহিলা, তার পরিচয় সবারই অজানা। এক্সপার্ট হিসেবে প্রমোশন হয়ে তার পোস্টিং হয়েছে। কিরে সুদীপ, কি চলছে? পাশে একটা দোকান খোলা আছে দেখলাম, ওর লোকটা মনে হয় এখানেই নাকি? ওকে সঙ্গে নিয়ে গিয়ে একটা আমদই নিয়ে আন দেখি। যা। গম্ভীর গলায় শঙ্কর বলল। নামে কাজে সাজে সবেতেই সে শঙ্কর। আসলে যখন ইন্সপেক্টর ছিল ওসি স্যার রক্তিম ও সাব ইন্সপেক্টর সুখেন্দরের সাথে ব্রহ্মবলয় ও ব্রহ্মরন্দের মতো হাই প্রোফাইল সিরিয়াল কিলিংয়ের কেসকে সে চিবিয়ে খেয়েছে। কারেন্ট টাইমে দক্ষিণ 24 পরগনার মফস্বল এলাকা জুড়ে এখনো পর্যন্ত এইটা নিয়ে 3 নম্বর খুন। তারপর ভিকটিমের সঠিক প্রোফাইল, ক্রিমিনাল অর্থাৎ মহামান্য সিরিয়াল কিলিংয়ের মোটিভ সম্পর্কে কোনো আইডিয়া করা যাচ্ছে না। তার কারণ এইটাই যে দুটো খুন আগে হয়েছে, তাদের যেভাবে শরীরের কাটাছেঁড়া করে হাল করা হয়েছে তাতে সিরিয়াল কিলিংয়ের সূচনা বলেই এক্সপার্টদের দাবি। সেই সুযোগে ভোট ব্যাংক প্রেমীরাও একটু ব্যাঙের ছানার মতো লাফাচ্ছেও বটে। ক্রাইম স্পটের মধ্যে এন্ট্রি নিল 2 রথী। মুখে রুমাল চাপা দিয়ে ধরিত্রী। শঙ্কর বাজ পাখির মতো চোখটা তীক্ষ্ণ করল। আমদইটা খেতে খেতে বলল, অলরেডি 2টো খুন দেখে ফেলেছে, এখন আশা করি অভ্যেস হয়ে গেছে নাকি? হোমিসাইডে এটা প্রথম কেস, একটু ভালো করে ধরিত্রী, না হলে কিন্তু ডিমোশন। নো স্যার, চেষ্টা তো আলবাত করবই। হাতে রামদইয়ের প্যাকেটটা ফেলে শঙ্কর ঘোষণা করলো সবার উদ্দেশ্যে, আমি যতদিন না অর্ডার পাস করছি ততদিন মন্দিরে পুজো বন্ধ। এখন আমাদের কাজটা করতে দিন। আর যে প্রথম লাশটা দেখেছেন তিনি এখানে দাঁড়াবেন, বাকিরা কাটুন তো। নিজের চরকায় তেল দিন গিয়ে যান। সার্কাজম জিনিসটা কোনোদিন গেল না। শঙ্করের এই রকম বলাটাও ওর পেশার মধ্যেই পড়ে। ধরি, এ যা ভিকটিমের হাল দেখছি, এটাকে গিলে মেটে 20 টাকা প্লেট করে বিক্রি করে দেওয়া যাবে। স্যার, আপনি ধরা বলেই ডাকুন, ধরি বলে কেন ডাকেন? আরে ধরি আর ধরা, ধরিত্রী মানে হলো পৃথিবী, একটা বেশ ভারী নাম, ওয়েটেজ আছে। এই দেখো। কথাটা বলার পর শঙ্কর আবার মন্দিরের সিঁড়ির কাছে এগিয়ে গেল। তারপর আবার মন্দিরের মূর্তির কাছে এগিয়ে গেল। তারপর আবার সিঁড়ি থেকে নেমে রাস্তার দিকে এগিয়ে গেল। সামনে একটা টিউবওয়েল, তার পাশে রয়েছে ক্লাব, শ্রীখণ্ডা ক্লাব। প্রিলিমিনারি যেটা করতে হয় সেটা হলো ক্লাবের সামনে কোনো সিসিটিভি আছে কিনা। দুঃখের বিষয় নেই। তারপর শঙ্কর বলতে শুরু করলো, এই দেখো ধরিত্রী, আই গেস খুন এখানে হয়নি। পয়েন্ট নাম্বার 1, যতটা বিভৎস এবং ব্রুটালভাবে পেটটাকে চেরা হয়েছে তাতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক করার কথা, কিন্তু এখানে তা নেই। পয়েন্ট নাম্বার 2, রাস্তা থেকে মূর্তি পর্যন্ত ব্লাড স্প্লিটিংয়ের কোনো চিহ্ন নেই। একটা লাশকে আশেপাশের মোট 4টে রাস্তা থেকে যে কোনো একটা রাস্তা থেকে নিয়ে আসবে, আর নিয়ে আসার সময় রক্ত পড়তে পারে তার কোনো স্যাম্পেল পর্যন্ত নেই এখানে। পয়েন্ট নাম্বার 3, ওদিকে খালপাড়ের কাছে স্টেশনের গা বরাবর, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক কি কিলারের এত সাহস আছে যে লাশটাকে ট্রেনে করে নিয়ে আসবে। পয়েন্ট নাম্বার 4, কথাটা বলে শঙ্কর একটু থেমে গেল, হাঁটু গেড়ে বসল। পকেট থেকে আতশ কাঁচটা বের করে একটা সুতোর মতো জিনিস তার সামনে ধরল। এই হলো পয়েন্ট নাম্বার 4। আমার যতদূর ধারণা এটা হলো চটের বস্তার একটা সুতো। ভিকটিমকে কোথাও একটা খুন করে
তারপরে বস্তায় ভরে এখানে নিয়ে আসা হয়েছে। স্যার, ডেড বডির শরীর দেখে কি মনে হচ্ছে? ধস্তাধস্তি হয়েছিল, নাকি আপনাদের ধারণা নেকড়ে বা বাঘের মতন কোনো জন্তু পুষেছে এমন কোনো ব্যক্তি এই কাজগুলো করে বেড়াচ্ছে? ধস্তাধস্তি সম্ভবত হয়েছে কি হয়নি সেটা এখন বলতে পারবো না। ফরেন্সিক ল্যাবে চলো, সেখানে কিছু দেখা যাক, তারপর ইনভেস্টিগেশন টেবিলে আমি বলবো সব কিছু না হয়। তবে এদিকটা ভালো করে দেখো তো একবার। ওর শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়, তারপর ওর দুটো হাতে কবজির কাছে চাপ, আর মুখের চোয়ালে এত জোরে চেপেছে যে নিচের দিকে যেন একটা দাঁত সরে গেছে মনে হচ্ছে না? স্বাভাবিক মানুষের পক্ষে এত জোরে চাপ দেওয়াটা কি সম্ভব? তার থেকে অনুমান করা যায় যে কোনো পোষ মানানো হিংস্র প্রাণীকে দিয়ে কাজটা করানো হয়েছে। Someone made this entire sequence by an animal. কিন্তু সমস্যা হলো যে এই থিওরিটা ইনভ্যালিড। আমাদের সলিড একটা এভিডেন্স দরকার। স্যার, যদি অন্য কোনো জায়গায় মার্ডার করেও থাকে তাহলে মৃতদেহ ক্যারি করে নিয়ে এলো কিভাবে? গাড়িতে করে? আর যিনি ক্রিমিনাল সেই মহাশয় কি এখানকার বাসিন্দা? তার আসল পরিচয় কি? তার জন্য তো ইনভেস্টিগেশন কর। ক্রাইম স্পটে যে খুঁটিনাটি বর্ণ পরিচয় ছড়িয়ে আছে সেই বেসিক এলিমেন্টগুলোর ওপর জোর দে। আই থিঙ্ক কিছু একটা পাবি। এবারে শঙ্কর মন্দির থেকে নেমে এলো। সামনেই পুরোহিত মশাই দাঁড়িয়ে, তার দিকে তাকিয়ে সিগারেটে টান দিতে দিতে জিজ্ঞেস করলো, আপনার নামটা কি মশাই? আগে তারানাথ চক্রবর্তী। ক বছর ধরে থাকা হয়? আগে প্রায় বছর 8 আদিবাড়ি বাবু ওই মেদিনীপুরে। তা আপনি প্রথম ডেড বডি দেখেছেন তাই তো? হ্যাঁ বাবু। আচ্ছা, আপনি কি ডেলি পুজো করতে আসেন এখানে? হ্যাঁ, আমি এই মন্দিরটার প্রধান পুরোহিত। এই ভিকটিম মানে লাশ আপনার চেনা কেউ? আগে না বাবু, একে আমি দেখিনি আর চিনিও না বাবু। দেখুন, আপনি এক কাজ করুন, এখন বাড়ি যান। আপাতত কোথাও এখন যেতে পারবেন না। যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জেনে থাকেন সঙ্গে সঙ্গে লোকাল থানা ইনফর্ম করবেন। আমার নাম করে নোটিশ দেবেন, কেমন? আগে আপনার নামটা? শঙ্কর, শঙ্কর সান্যাল। তারপর শঙ্কর জোরে হাঁক দিল, ধরিত্রী, পোস্টমর্টম করতে বডি পাঠাও, বাকিটা ফরেন্সিক টেবিলে কথা হবে। স্টোনম্যান, বুগিম্যান, সুপারম্যান, ক্রিমি থেকে ভিটমি কত কি দেখলাম। এবারে শুনছি লায়নম্যান কিলার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কলকাতা পুলিশ কি পারবে? ও সরি, ভুল বললাম। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, তারা কি পারবে, নাকি তারা ফোর্সের সাথে মিলে কাজটা করছে? একজন মেয়েলি গলায় বেশ হেও করে কথাগুলো বলল, ব্যাপারটা তো খুবই সোজা। এই নিয়ে মোট 3টে খুন হলো, আর এই যে মেয়ে সে তো সাংবাদিক। তিলকে তাল করা হলো এদের অন্যতম অভ্যাস, ঠিক কোলগেট দিয়ে দাঁত মাজার মতো। শঙ্কর একটু অন্য রকমের, ওর চেত্তা নামের সঙ্গে খুব মেলে। পকেট থেকে হাইপার ডেন্টের একটা প্যাকেট বের করলো, টুকুস করে একটা চুইংগাম মুখে পুড়ে নিল। তারপর সাংবাদিককে বলল, যে অফিসটার সামনে দাঁড়িয়ে কথা বলছো না, আমার একটা সিটিতে তোমাকে পার্মানেন্টলি আউট করে দেবে এখান থেকে। তবে ব্যাটেল ফিল্ডে যখন নেমে পড়েছো তুমি কথার যুদ্ধে হারাও, আর আমি ব্রেন খাটিয়ে ক্রিমিনালের সঙ্গে যুদ্ধ করি। ওকে? আর এই যে ক্রিমিগুলো ঘুরে বেড়াচ্ছে না, এগুলো হচ্ছে তোমাদের মতো, মুখে ক্রিম মেখে ঘুরে বেড়ায়। ভেতরটা একরকম, বাইরেটা অন্যরকম। আর এই ক্রিমিগুলোকে না ধরতে পারলে পরের দিন তুমিও আমার কাছে রিপোর্টিং করতে আসতে পারবে না। সো ওয়েন ইউ আর গোয়িং টু ইন্টারোগেট মি, বি অ্যাওয়্যার অফ ইট। ওকে? অফিসিয়াল ডিপার্টমেন্টের সামনে বারান্দা থেকে আরও একজন মেল রিপোর্টার উকি দিয়ে প্রশ্নটা করলো, স্যার শুনলাম গাজীপুর ইলেকশন টাইমে যে বোমা ব্লাস্টটা হয়েছিল তার সঙ্গে নাকি আপনার ক্রিমিনাল বা আপনার এই ভিকটিম কেউ জড়িয়ে বা তাদের কোনো ফ্যামিলি মেম্বার জড়িয়ে, কথাটা কি সত্যি স্যার? এই ধরিত্রী, এ কি আমাদের অফিসে কাল থেকে জয়েন করতে বলো তো? এ তো শার্লক হোমসের দাদু, ফেলুদার দাদা। আর এই যে আপনারা জানতো যান, ভালো করে আমার নামে গালিগালাজ ভরে প্রবন্ধ লিখে কালকে নিউজ পেপারে হেডলাইন বানিয়ে দেবেন। ওকে? ভালো একটা ছবি দেবেন আমার। এবার শঙ্কর একটু মনে মনে বলল,
আবার ডিএসপির কাছে কথা শুনতে হবে। তোমার ঠোঁটের থেকে বেশি পেছনে ফুঁটো দিয়ে আওয়াজ বের হয়। শালা সারাদিন গিলবে এতগুলো আর আমাদেরকে দিয়ে গেলাবে গালি। শঙ্কর এগিয়ে গেল ডিএসপি স্যারের অফিসের দিকে। পেছন পেছন গেল ধরিত্রী। দরজার কাছে গিয়ে শঙ্কর বলল, মে আই কাম ইন স্যার? ডিএসপি রানাবাবু তখন মিষ্টি মশলার পান খাচ্ছিলেন। একটু অবাক হয়ে তাকালো শঙ্করের দিকে। কোনদিন তো পারমিশন নাওনি, তাহলে আজকে হঠাৎ? অ্যারিস্টটলদের গবেষণায় তো কোনোদিন শুনিনি যে সূর্য পশ্চিমে ওঠে। শঙ্কর অলরেডি রুমের মধ্যে ঢুকে পড়লো এবং অলরেডি একটা চেয়ারে আরাম করে বসলো। ডিএসপি জয়েনিং থেকেই দেখছে শঙ্কর কেমন একটা সার্কাস্টিক টাইপের লোক, কেমন একটা ফিল্মের স্টোরি ঘরানার ক্যারেক্টার। যাই হোক, এটা আসল দুনিয়া। ফিল্মের রং মশলা এখানে নেই। এখানে ছুটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে ক্রিমিনালকে জেলে ঢুকিয়ে তার পেটের কথা পেছন থেকে বের করতে হয়। দেখো শঙ্কর, তুমি বলেছিলে 2 সপ্তাহে কেসটা সলভ করবে। অলরেডি 4 সপ্তাহ তো হয়ে গেল। তার মধ্যে একটা নতুন আবার খুন, তাও আবার মার্ডার স্পট দেখে আমার বাচ্চা কেড়ে ফেলেছে। শঙ্কর তখন মনে মনে বলল, নিকুচি করেছে তোর তুলতুলে ফুল আর বিয়ার বাচ্চা। তার হালকা ঠোঁট নাড়া দেখে অপ্রস্তুত হয়ে গেল রানাবাবু। তিনি জিজ্ঞেস করলেন, শঙ্কর, কিছু কি বলছো? নাথিং স্যার, আমি কিছুই বলছি না। রিসেন্ট ভিকটিমের কিছু লিড পেয়েছি, ওইটাই ভাবছিলাম আপনি কি আমাকে সরাবেন? সেটা করলে আমি দীঘা ঘুরতে চলে যেতে পারি। আর তাছাড়া বুদ্ধদেব, অঙ্কন কেউই তো নেই, সবাই তো অন্য জায়গায় পোস্টিং। জানি না কোন ব্যোমকেশ আপনাকে হেল্প করবে স্যার। আপনার স্টকে কেউ থাকলে দেখুন। রানাবাবু বুঝে নিলেন বেশি কথা বাড়িয়ে লাভ নেই, যার যা কাজ তাকে করতে দেওয়াই ভালো। দেখো, একটা জিনিস তুমি খেয়াল করেছো? চারিদিকে কেমন একটা অস্বাভাবিক গন্ধ। এটা মনে হচ্ছে ফরমালিনের গন্ধ। যে কোনো ডেড বডিতে প্রিজার্ভ করে রাখার জন্য এই জিনিসটার প্রয়োজন হয়। অন্যদিকে মাইক্রোস্কোপ, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট অ্যানালাইজার, আরও কত কি। শঙ্কর একটু কাছে এগিয়ে এসে তৃতীয় যে ভিকটিম তার ডেড বডির দিকে তাকিয়ে কি যেন দেখছিল। ডেড বডিকে অবজার্ভ করতে করতে সে জিজ্ঞেস করলো, হ্যাঁ, কি বলছিলে বলো। এর দুটো চোয়াল খেয়াল করো। বাম দিকের উপরের দিকের পাটির দাঁতটা খুলে গেছে। এর আগের ভিকটিমগুলোর মুখ কোনো জন্তু বা মানুষ জোর জবরদস্তি করে হাত দিয়ে ধরেছিল, কিন্তু সেগুলোতে আঙুলের নিশানা অতটা স্পষ্ট ছিল না। কিন্তু এর দুটো দাঁত পাটিতে এত জোরে চেপেছে যে ওপরের পাটির একটা দাঁত ভেঙে গেছে। যদি কোনো মানুষ হয়ে থাকে তাহলে তার শক্তি কিন্তু ভয়ানক, কারণ স্বাভাবিক মানুষের পক্ষে একটা সাধারণ মানুষের মুখের চোয়াল চেপে দাঁত ভেঙে দেওয়াটা মোটেই স্বাভাবিক কথা নয়। আর আমাদের আগের প্রেডিকশন মতোই যদি ধরে নিই যে আসলে সে মানুষ নয়, কোনো জন্তুই এসব করেছে, তাহলে তাকে কেউ কন্ট্রোল করছে। কিন্তু মুশকিলটা হলো। মুশকিল আবার কিসের? এই যে হাতটা দেখো। আতশ কাজটা কাছে নিয়ে এসে ডান ও বাম হাতের কবজির কাজটা ভালো মতো দেখানোর চেষ্টা করলো বিদিশা। বিদিশা এই স্পেশাল ফরেন্সিক টিমের ইগল, যাকে বলে ইগলের চোখ। এর আগের দুটো ভিকটিমের বডি তুমি দেখো। মরচারি স্টোর সেকশনে দুটো স্ট্রেচারে ভিকটিমের বডিগুলো আবার রিঅ্যানালিসিস করে কম্পেয়ার করব। ইট উইল বি দ্য বেস্ট ওয়ে। বাকিটা তোমরা ইনভেস্টিগেশন টেবিলে নিজেদের মধ্যে কথা বলে করতে পারো। তুমি যদি ভালো করে এর দুটো হাতের কবজিটা দেখো, এই যে দেখো, দেখতে পাচ্ছ দাগ? দেখতে পাচ্ছ এই যে 3টে বা 4টে আঙুলের বা আঙুলের মতো কোনো জিনিসের একটা জোরালো ছাপ। লালচে একটা দাগ নীলচে হয়ে গেছে, তার মানে ওখানে ব্লাড ক্লট করে গেছিল। প্রথম দুটো খুন থেকেই আমার ধারণা হয়েছিল এই বিশেষ সাইকোধর্মী ক্রিমিনাল সম্ভবত ভয়ঙ্কর কোনো চতুষ্পদী প্রাণীকে বাড়িতে পুষছে, রাত হলেই তার শিকারে বেরিয়ে যায়। কিন্তু বাঘ বা নেকড়েকে বেআইনিভাবে যদি পুষেও রাখে আর তারা যদি আক্রমণটা করে, তাহলে একটা সমস্যা আছে। কি সমস্যা ম্যাডাম? এই দেখো। বিদিশা এক্সরে ভিউতে লাইটের কাছে 3টে প্লেট বসালেন এবং একটা মার্কিং স্টিক দিয়ে সবার নজর কেড়ে বললেন, দেখো ধরিত্রী, প্লেট এ, এটা বাঘের লিম্বো বা থাবার এক্সরে। সেবার জঙ্গলে বুলেটাটাকে মারা যাওয়া একটা বাঘের স্যাম্পল কালেক্ট করি।
ফরেস্ট অফিসার বাগচিবাবু একটা মরা বাঘের লাশ আনে রিপোর্টিংয়ের জন্য। আর এটা হলো প্লেট বি, এইটা সিংহের থাবার এক্সরে। এখানে সি বা থার্ড প্লেটটা একটা মানুষের। সুতরাং একটা জিনিস খেয়াল করতে পারছো কি? বিষয়টা হলো গ্যাপ, প্রতিটা আঙুলের মধ্যেকার গ্যাপ। শঙ্করের মুখ থেকে তীরের ফলার মতো কথাটা বেরিয়ে গেল। তাই শুনে ধরিত্রী ভ্রুটা কুঁচকে জিজ্ঞেস করলো, গ্যাপ মিন্স মানে দূরত্বের কথা বলছেন? এক্স্যাক্টলি তাই। ইফ ইউ সি, তাহলে দেখতে পাবে বাঘ সিংহের থাবার আঙুলের দূরত্ব বেশি এবং এদের আঙুলের দৈর্ঘ্য বা লেন্থ যাকে বলা হয় সেটা অনেক কম। কিন্তু মানুষের গ্যাপ কম, লেন্থ বেশি, সাইজে অনেকটা বড়। আগের দুটো ভিকটিমের বডিতে ফিঙ্গার ইমপ্রেশন অতটা পরিষ্কার ছিল না। তখন মনে হয়েছিল সম্ভবত জন্তু জানোয়ার দিয়ে বডি টর্চার করানো হয়েছে। তার আগেই কিন্তু কিলার ভিকটিমকে সালটা দিয়েছিল। প্রশ্ন হলো, এখন যে ভিকটিমের শরীরে থাবার চাপে ইমপ্রেশন হয়েছে তাতে মনে হচ্ছে মানুষের আঙুল। কিন্তু মানুষের আঙুলে কি এত জোর থাকে? তাহলে কি কিলার 70 বা 80 কেজির বডি বিল্ডার? শুধু তাই নয়, আগের দুটো বডিতে আমি দাঁতের কামড়ের যে চিহ্ন পাই তার ডিপনেস এবং প্যাটার্ন দেখলে মনে হয় এটা ক্যানাইন আছে এমন কোনো জন্তুর কাজ। বিদিশা কথাগুলো বলছে আর এদিকে শঙ্কর ডেড বডির পায়ের আঙুলে আতশ কাছে কিছু একটা দেখছে। তারপর বিদিশার উদ্দেশ্যে বলল, এর ডান পায়ের নখের মধ্যে ছোট্ট একটা টুকরো সবুজ, দেখলে মনে হচ্ছে পাতার টুকরো। এক্স্যাক্টলি কি জিনিসটা একটু দেখি। ফোরশেপে আস্তে করে জিনিসটা বের করে বিদিশা চলে গেল ল্যাব অ্যানালিসিস করতে। শঙ্কর ততক্ষণে বডির ওপর অবজার্ভ করছে। নগ্ন শরীরের হাতের কবজি ও পায়ের গোড়ালির কাছে কালশিটে পড়া আঙুলের বা হাবার ছাপ রয়েছে, আর বাকি শরীরের চামড়াতে যেখানে সেখানে নখের দাগ ও আঁচড়। সেই নখ দেখলেও মনে হয় কোনো প্রাণীর হাবার নখ। আর শরীরে দাঁতের কামড়ও রয়েছে, বিশেষ করে ঘাড়ে। আর বডির পেছনে চামড়াতে তৃতীয় ভিকটিমের ক্ষেত্রে একটা নতুন মার্ডার প্যাটার্ন ফুটে উঠেছে। সেটা হলো একটা শ্লোক পিঠে নখ বা ধারালো অস্ত্র দিয়ে খোদাই করা হয়েছে। তবে নখটা বেশি অ্যাপ্লিকেবল কারণ সেটা অমসৃণ। শ্লোকটা শঙ্কর বিদিশাকে নোট করতে বলল, লাশের শরীর ঘাঁটলে দেখ, তুইও লাশের এক। কিছু বুঝলে বিদিশা? খুব বেশি বোঝা গেল না, তাই তো? এবারে বিদিশা কাছে এসে বলল, এই পাতাটা হলো ভেনেরেলাম গাছের পাতা। মানে এই গাছ মার্ডার স্পটে তো পাওয়া যাবেই না, বরঞ্চ বাড়ির টবে সাধারণত এইসব ছোট গাছ চাষ করা হয়। আর লাশটা উদ্ধার হয় সকালে, কিন্তু আমার পোস্টমর্টেম রিপোর্ট বলছে সন্ধে 5টা থেকে 6টার মধ্যে এর প্রাণবায়ু বেরিয়ে যায়। বাকি টর্চারগুলো তো করাই হয়। তাহলে বিদিশা, ধরিত্রী, তোমরা ইনভেস্টিগেশন টেবিলে আসো। অনেক কিছু মাথার মধ্যে এসে ধাক্কা দিচ্ছে আর অনেক ক্লুও পেলাম। তবে 100% সঠিক না হলেও আমি 3টে মার্ডার থেকে কিছুটা কল্পনা করতে পারছি। এই সুবিমলদা, 3টে আমদই আনো না। শঙ্কর এগিয়ে গেল ইনভেস্টিগেশন টেবিলের উল্টো দিকে থাকা বোর্ডের কাছে। তারপর দুটো তালু ঘষতে ঘষতে সে বলল, গড সাইকোপ্যাথি। মানে নিজেকে কিলার ভগবান ভাবছে? তার অনেক হিন্টস দিয়েছে। প্রথমে আসা যাক আমাদের ফার্স্ট ভিকটিমের কাছে। আমাদের প্রথম ভিকটিম গড়িয়ার 5 পোতা অঞ্চলে, যেখানে লোকের জনবসতি খুব কম, নদীর ধারে জঙ্গল আছে একটু। সেই জায়গায় প্রথম বডিটা পাওয়া যায় এবং প্রথম বডিতে একটা বিশেষ লক্ষণীয় জিনিস ছিল। সেটা হলো তার মস্তিষ্কের সামনে, অর্থাৎ ব্রেইন ফ্রন্টাল লোবে সার্জারি করে কাটা ছিল, যাকে মেডিকেলের ভাষায় প্রিফ্রন্টাল লোবেক্টমি বলে। অর্থাৎ 60-এর দশকে ব্রিটিশরা যে সমস্ত ভারতীয়দের ক্রিমিনাল মনে করত, তাদের অফেন্স কমানোর জন্য তাদের মাথার সামনের অংশটা, অর্থাৎ যে অংশটা থাকলে তারা আবেগ ও বিভিন্ন রকমের ক্রিমিনালদের খিদে বা চাহিদা বাড়িয়ে তোলে, সেই জায়গাটাকে সার্জারির মাধ্যমে কেটে দিত। এখন ব্যাপার হচ্ছে, পরপর 3টে ভিকটিমের ক্ষেত্রেই এই জিনিসটা কমন, যেটা হয়তো কেউ লক্ষ্য করেনি। হ্যাঁ, বিদিশা হয়তো লক্ষ্য করেছে। তাহলে স্যার
আপনি গড সাইকোপ্যাথ সাইকোলজির কথাটা কেন বলছেন? আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাটার্ন অফ মার্ডার। প্রথম ভিকটিমকে খেয়াল করো, তাহলে দেখবে যে হয়তো জ্যান্ত অবস্থাতেই বা মেরে দিয়ে হাত পাকে আটকে রেখে ভিকটিমের মুখে ও সারা শরীরে কামড় বসিয়েছে। এবার ভিকটিমের হাতের কবজি ও পায়ের গোড়ালির কাছে যে থাবা বা হাতের ছাপ, তা পরপর আরও জোরালো হয়েছে, আরও যতগুলো খুন হয়েছে। তারপরে পেটের কাছটা নখ দিয়ে ছিঁড়ে ভেতরের জিনিসপত্র বার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সোজা কথায় নাড়ি ভুড়ি বের করে দেওয়ার একটা প্রবণতা। তার মানে বোঝাই যাচ্ছে বিষ্ণু নরসিংহ অবতার যেভাবে হিরণ্যকশিপুকে হত্যা করেছে ঠিক সেই প্যাটার্নটা ফলো করার চেষ্টা হচ্ছে। কিন্তু বিদিশার পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী টর্চার করার আগে খুন করা হয়েছে। শুধু আমাদের যে থার্ড ভিকটিম, তার ক্ষেত্রে কয়েকটা জিনিস আলাদা। প্রথমত, একটা জিনিস খেয়াল করার আছে, পরপর যতগুলো খুন হয়েছে প্রত্যেকটা খুনে খুনির খুন করার ইন্টেন্সিটি বা তীব্রতা ক্রমাগত প্রচণ্ড পরিমাণে বেড়েছে। তার মানে এর থেকে একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার, খুনির সাহস প্রচণ্ড পরিমাণে বাড়ছে এবং সে আরও নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং সে ভাবছে যে সে নিজেই হয়তো অবতার। তাই সে এমন একটা শ্লোক লিখেছে, কিন্তু শ্লোকের সম্পূর্ণ অর্থ কী তা আমি এখনো ফুটিয়ে তুলতে পারিনি। তবে যে শ্লোকটা বলা হয়েছে সেটা হলো, লাশের শরীর ঘাঁটলে দেখ তুইও লাশ আর এক। দেখো, একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার, যাদেরকে খুন করা হচ্ছে তারা হয় ডিরেক্টলি লাশের সঙ্গে কোনো কিছু খারাপ করেছে বা সাহায্য করেছে, তাই তাদেরকে কেউ ভগবানের রূপে এসে পানিশমেন্ট দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি করেছে, কি সেই অপরাধ? প্রথমত, এখনো পর্যন্ত আমরা ভিকটিম প্রোফাইল করতে পারলাম না, কারণ যাদের খুন করা হচ্ছে তাদের কোনো আইডেন্টিটি খুঁজেই পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, এই কিলার মার্ডারগুলো কিন্তু অন স্পট করেনি। একটু অবাক হয়ে ধরিত্রী জিজ্ঞেস করলো, তাহলে স্যার আপনি কি থিওরি ভাবছেন? শঙ্কর প্রজেক্টরের লাইট ফেলে বলল, এটা হলো ফার্স্ট ভিকটিম। দেখো, মার্ডার স্পটের আশেপাশে ব্লাড স্যাম্পল স্প্লিটিং কিচ্ছু নেই, ধস্তাধস্তির কোনো মার্কিং নেই। তার মানে কিলার খুন করে জাস্ট বডিটাকে ফেলে রেখে দিয়ে গেছে, তাই তো? ভেনেরেলাম গাছের পাতার যে স্যাম্পেলটা পাওয়া গেছে, তার মানে কি কিলার অন্য কোথাও ধীরে সুস্থে ঠান্ডা মাথায় মেরেছে, তারপরে বডিটাকে ফ্রেম করে এখানেই রেখে গেছে? তৃতীয়ত, নরেন্দ্রপুরের খুনটায় কতটা সাহস বেড়ে গেছে কিলারের, তা না হলে ঠাকুরের মন্দিরে এইভাবে কেউ লাশ রেখে যেতে পারে? তার মানে এখানে নরসিংহের যে প্যাটার্ন দিন নয়, রাত নয়, একেবারে বাইরে নয়, ভেতরে নয়, এই সমস্ত থিওরিগুলো মাথার মধ্যে রেখে কিলার এই কাজগুলো করে গেছে। আর এখন আমাদের কাজ হলো উন্মাদটাকে ধরা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ভিকটিম প্রোফাইল করতে পারছি না, কারণ ভিকটিমের কোনো পরিচয় কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাদের ফেস আইডেন্টিটি দিয়ে কোনো রিলেটিভ, কোনো জায়গা, কোনো কিছুরই কোনো খবর নেই। আর যেহেতু ধীরে সুস্থে খুনগুলো করা হয়েছে এবং পরপর খুনের ইন্টেন্সিটি বাড়ছে, তার মানে পরপর কিলার কিন্তু বেশ আনন্দ পেতে শুরু করেছে। আনন্দ পাচ্ছে শাস্তি দিতে, আনন্দ পাচ্ছে মানুষ মারতে। এখন প্রশ্ন হলো, কিলার কি আশেপাশের কোনো অঞ্চলের কেউ? ভিকটিম প্রোফাইল সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে ধরিত্রী, কি বলো? দেখুন স্যার, আমি একটা পয়েন্ট বের করেছি, সেটা হলো এই সবকটা খুন শিয়ালদা থেকে সাউথের ট্রেন লাইনের আশেপাশে হয়েছে। খুব আশেপাশে নয়, ট্রেন লাইন থেকে ম্যাক্সিমাম 2 কিংবা মিনিমাম 1 কিলোমিটারের মধ্যে ঘটনাগুলো ঘটেছে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমি গুগল লোকেশনে খোঁজ করে দেখেছি, যত কটা মার্ডার স্পট প্রত্যেকটা জায়গার আশেপাশে নরসিংহের মন্দির ছিল। তখন আমার সন্দেহ হচ্ছিল মন্দিরের পুরোহিত এসবের সঙ্গে জুড়ে আছে, কিন্তু যে পুরোহিতগুলোকে দেখলাম তারা তেমন শক্তপোক্ত নয়, আর তাদের পক্ষে কোনো জন্তু পোষাও সম্ভব নয়।
তার মানে স্যার আপনার একটা থিওরি যে কিলার এই স্টেশন চত্বর বা এর পরপর স্টেশনগুলো, যেমন ধরুন গড়িয়া, নরেন্দ্রপুর, সোনারপুর, এই লোকেশনগুলোর সঙ্গে ওর যাতায়াত মাধ্যম পথের কিছু না কিছু কানেকশন আছে। প্রথম ডেড বডি সোনারপুর, তারপরেরটা গড়িয়া, আর তারপরেরটা নরেন্দ্রপুর। আমি খোঁজ নিয়েও দেখেছি স্যার, নরেন্দ্রপুর, সোনারপুর, গড়িয়া পরপর 3টে জায়গা ট্রেন লাইনে না গিয়েও এমনি রাস্তার মাধ্যমে ট্রাভেল করে যাওয়া যাবে। গভীর রাতে ঘটনাগুলো ঘটানো অসম্ভব কিছু নয়, কারণ যেরকম দুঃসাহসী কিলার। একটা শয়তানের চোখ, আরেকটা চোখে ছানি পড়ে কিছুটা অস্পষ্ট হয়ে গেছে। দাঁতগুলো দেখলে মনে হয় অনেকদিন না খেতে পাওয়া একটা নেকড়ে মানুষ, কিন্তু তার মধ্যে যে খিদেটা প্রচণ্ড বেশি সেটা হলো কোনো খাবারের খিদে নয়, সেটা মানুষের রক্তের কিংবা সেটা নারী শরীরের প্রতি খিদে, যৌন খিদে। চারিদিক ফাঁকা, ধুধু করছে মাঠ, পূর্ণিমার আলো এসে পড়েছে, তৈরি করেছে মায়াবী এক পরিবেশ। মাঠের মধ্যে একটি পাহাড়ের টিলা, টিলার ওপরে শোয়ানো রয়েছে একটি নারীর দেহ। নারীটা কিন্তু জ্যান্ত নয়, সে মারা গেছে। ও একটা জিনিস ভুল বলা হলো, একটা নয়, দুটো নারীর দেহ। সম্ভবত একজন পরিণত বয়সের 30 ঊর্ধ্ব নারীর শরীর, আর একটা 15 বা 16 হবে টিনেজ নারীর শরীর। এবারে শয়তানটা তার হাত দিয়ে দুটো মৃত নারীর শরীরের আবরণ এক টানে হিঁচড়ে তুলে ফেলে দিল। তারপর বোধ করি সেই শয়তানটা চেপে বসলো একটা নারী শরীরের ওপর, যেন এক্ষুনি তার শরীরটাকে ঘেঁটে তছনছ করে দেবে। একটা মানুষ কতটা অসুস্থ হতে পারে, কত কত ক্রিমিনাল জ্যান্ত নারীকে ধর্ষণ করে, কিন্তু এ তো মৃত নারীর ওপরে ঝাঁপিয়ে পড়েছে। মৃত নারীর শরীরটাকেও সে ছাড়বে না। তারপর সেই না সহ্য করার মতো কদাকার ঘটনাটি সে শুরু করে দিয়েছে নারীর শরীরে। তার রাক্ষসের মতো আঙুল নখগুলো চালিয়ে দিচ্ছে শরীরে যেখানে সেখানে অঙ্গ প্রত্যঙ্গে। তাতেও তার খিদে মেটেনি সম্পূর্ণ। অবশেষে নেকড়ের মতো মুখটা হা করে দাঁত বের করে কামড় বসালো ঘাড়ে। হিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত তার চোখের পাতাকে ভিজিয়ে দিল। এ যেন দীর্ঘদিন গরমের পর বৃষ্টি পড়লে মানুষের শরীরের চামড়া যতটা আনন্দ পায়, ঠিক তার মন যেন ততটা উল্লাসে ভরে উঠল। টিলার গা দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। যদিও দুটো নারীর শরীর মৃত, তবুও যেন তাদের শরীর থেকে ভেসে আসছে একটা চিৎকার, একটা যন্ত্রণার চিৎকার, একটা বেঁচে থাকার চিৎকার, শেষ নিঃশ্বাসের চিৎকার, কিছু একটা বলতে চাওয়ার চিৎকার। বাঁচাও ঈশ্বর, এই নেকড়ের হাত থেকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, বাঁচাও, বাঁচাও। সেই দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল শঙ্কর। বাচ্চা, বাচ্চা শয়তান, ছেড়ে দে শালা, ওকে ছেড়ে দে। উপুর হয়ে শুয়ে থাকা অবস্থায় বিছানার চাদরটাকে হাতে মুঠো করে শক্ত করে ধরে সারা শরীর ঘামে ঘেমে যাওয়া শঙ্কর দাঁত খিচিয়ে চিৎকার করতে লাগলো। ছেড়ে দে, ছাড়। শঙ্কর এতক্ষণ বিভৎস একটা স্বপ্ন দেখছিল। সত্যি কি তার স্বপ্ন, নাকি শঙ্করের জীবনের একটা গোপন সত্য? ওদিক থেকে বিছানার ওপর ফোনের রিংটোনটা বেজে উঠল। কোনো মতে ফোনটা তুলে নিতে ওপার থেকে ধরিত্রীর গলা ভেসে এলো। স্যার, তাড়াতাড়ি থানায় চলে আসুন, একটা অসম্ভব জিনিস ঘটে গেছে, একটু এমার্জেন্সি। শঙ্কর থানায় পৌঁছানো মাত্র ইন্টারোগেশন রুমের চেয়ারে দুজনকে বসে থাকতে দেখল। তার মধ্যে একজন তার অচেনা, আর একজনকে দেখে পেটের ভেতর পাকস্থলীটা যেন মুখে উঠে আসার চেষ্টা করল। আরেকজনের শরীরটায় যে বিচ্ছিরি রকমের ক্ষতবিক্ষত দাগ এবং ডান ধারের কানটা খুবলে তুলে নিয়েছে এই সবে। তার সারা শরীরে বিভৎস রকমের দাগ। বহু বছর পর নিজের চরম ঘৃণার শত্রুকে চোখের সামনে দেখলে যে অনুভূতিটা হয়, ঠিক সেই রকম অনুভূতি হলো। রাত্রের স্বপ্নে যেমন বছরের পর বছর তাকে যেভাবে খুবলে খুবলে খায়, ঠিক তেমন একটা অস্বাভাবিক চরিত্র, একটা অস্বাভাবিক মানুষ, না মানুষ নয়, নরপিশাচ।
আজ থেকে প্রায় 10 বছর আগে তার নিজের স্ত্রী ও মেয়েকে খুন করে 5 দিন রেখে পরপর 3 দিন সেই ডেড বডিকে ধর্ষণ করে নখে আঁচড় কেটে ক্ষতবিক্ষত করে দেওয়া, এইটা হলো সেই নেক্রোফিলিক সাইকো। যদিও তাকে মারতে মারতে শঙ্কর প্রায় মেরেই ফেলতো, তারপর সাইকোকে একটা অ্যাসাইলামে ভর্তি করে দেওয়া হয় এবং তার কয়েক মাস পরে হঠাৎ করে সে অ্যাসাইলাম থেকে পালিয়ে যায় বা ফেরার হয়ে যায়, বা অনেকে বলে পুলিশ বাইরে নিয়ে গিয়ে ইনকাউন্টার করে দেয়। অ্যাসাইলাম পর্যন্ত ভর্তি হওয়ার ঘটনাটা শঙ্করের জানা, তারপর কি হয়েছিল সেটা শঙ্কর জানে না। তাই বহু বছর পর তার পুরনো ঘৃণার শত্রুকে দেখে গাটা একেবারে গুলিয়ে উঠল। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে থানার বাথরুমের বেসিনে একটু বমি করে ফেলল শঙ্কর। শঙ্করের মতো শক্তবক্ত লোক, যে কিনা ডিপার্টমেন্টের শার্লক, তার মতো লোক হঠাৎ দুর্বল হয়ে পড়েছে, তার মানে ম্যাটারটা খুব সিরিয়াস। প্রথমে চোখ মুখ ধুয়ে এসে নিজের হাতটা নিয়ে সপাটে গালে চড় বসিয়ে দিল সে। ঈগলের মতো বহু বছর পর নিজের শিকারকে দেখতে পেয়ে তখন যেন শঙ্কর ভুলেই গেল কারেন্ট টাইমে কোন কেসের ওপর সে কাজ করছে। তখন তার সারা শরীরের মাংসপেশি আর নার্ভগুলো সজাগ হয়ে উঠল, ঠিক যেই রকম ভাবে তাদের স্ত্রী ও মেয়েকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, সেও সেই রকম আজকের এই ক্রিমিনালটাকে কৃমির মতো ছিঁড়ে দেবে। মালটার বাকি থাকা বাম দিকের কানটাকে শক্ত করে ধরে খুব জোরে জোরে চড় মারল শঙ্কর। তারপর মুখের মধ্যে হাত ঢুকিয়ে মালটা জিভ টানল, আর তখন যন্ত্রণায় ভিকটিম নিজে চিৎকার করতে লাগলো, কারণ ভিকটিম তো নিজে বহু বছর আগে একজন ক্রিমিনাল ছিল, আর এখন সে ক্রিমিনাল আছে কি নেই সেটা একটা প্রশ্নের বিষয়। আর একটা বড় প্রশ্নের বিষয়, এই রকম ক্রিমিনালকে আর একটা কোন উন্মাদ ক্রিমিনাল ভিকটিম বানিয়েছে। এবারে শঙ্কর একটু মাথাটা ঠান্ডা করলো, তারপর তাকে জিজ্ঞেস করলো মাথা ঠান্ডা করে, বলো কি হয়েছে বলো। একটা জন্তু, একটা মানুষ, নখ, রক্ত, চুল, প্রচণ্ড চুল ছিল। আমার খুব ভয় লাগছিল বাবা। ক্রিমিনালটা ভালো মতো স্পষ্ট করে কথা বলতে পারছে না, আর সে যত তুতলে যাচ্ছে তত শঙ্করের মাথাটা দেবাদিদেব মহাদেবের মতো রুদ্র রূপ ধারণ করছে। সব থেকে অস্বাভাবিক জিনিস, মালটার উরুর কাছে এত গভীরভাবে ধারালো নখ বা দাঁত কিছু দিয়ে কামড় বসানো হয়েছে, প্রায় পাটা যেন ছিঁড়ে চলে আসবে, আর বাকি সারা শরীরে প্রচণ্ড দাঁতের খাবল। আর পেটটা দেখলে মনে হয় আর কয়েকটা সেকেন্ড সময় পেলে কিলার পেটটা ছিঁড়ে পুরো হিরণ্যকশুপুর মতো নাড়ি ভুড়ি বের করে শেষ করে দিত। এবার শঙ্কর রেগে গিয়ে কোমরের প্যান্ট শক্ত করে ধরে মালটাকে মেঝেতে উল্টে ফেলে দিল। তারপরে কি একটা জিনিস খেয়াল করে শঙ্কর থেমে গেল। বারবার উল্টে পাল্টে লোকটাকে ভালো মতো দেখছে শঙ্কর, ঠিক মাছকে কড়ায় ভাজার সময় যেভাবে খুন্তি দিয়ে এপার ওপার উল্টানো হয়। অর্ধেক মৃত বা অর্ধেক জীবিত যাই বলা হোক না কেন, এমন অবস্থায় পাওয়া ভিকটিমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে কি সব দেখতে লাগলো তার শরীরে। প্রথমে তার কানের কাছে দেখলো, তারপরে সামনের দিকে ঘুরিয়ে তার বুকের পাঁজরের হাড়গুলোর ওপরে হাত দিয়ে চেপে অনুভব করলো, তারপর কোমরের কাছটা দেখলো, আর একদম শেষ ডান পায়ের গোড়ালির হাড়ের কাছটা দেখলো। শঙ্করের এমন অদ্ভুত ব্যবহার দেখে বিদিশা একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলো, সুধীরবাবু, শঙ্কর স্যার একে এরকম কেলাচ্ছে কেন? এ কি শঙ্কর স্যারের চেনা কেউ? আজ থেকে 10 বছর আগে শঙ্কর স্যারের স্ত্রী ও তার মেয়েকে খুন করে তাদের ডেড বডিকে 5 দিন রেখে 3 দিন ধরে রেপ করে, মলেস্ট করে এবং নখ দাঁত দিয়ে টর্চার করে পার পেয়ে গেছিল। এই হচ্ছে সেই ক্রিমিনাল। 10 বছর আগে সর্বজন মনসাম্য অ্যাসাইলেম থেকে ফেরার হয়ে যাওয়া এই সেই আসামি। ওই অ্যাসাইলামের যে হেড অফ দ্য ইনচার্জ ছিল বা যিনি নিউরোসাইকোলজিস্ট, তিনিই সেই বিখ্যাত অমর্ত্য বাবু। আর ওই একই কলেজের স্টুডেন্ট অমর্ত্য আর শঙ্কর মারাত্মক বন্ধুত্ব ছিল। যবে থেকে আসামি ফেরার হয়েছে তবে থেকে এদের সম্পর্ক শেষ একেবারে। যে কোনো রকমের সাইকোলজিক্যাল ক্রাইমের সম্মুখীন হলেই
অমর্ত্যর কাছে আগে ছুটে যেত শঙ্কর, কিন্তু তারপর থেকে সমস্ত কিছু বদলে যায়। শঙ্কর স্যার নিজে প্রচণ্ড পরিমাণে সার্কাস্টিক হয়ে যায়। প্রথম পুরো 1 বছর ডিপার্টমেন্ট থেকে একদম লিভ। সারাদিন শুধু নেশা, বিড়ি, মদ, একবারে নিজের মতো করে তদন্ত চালিয়ে যেত। ফেরার হয়ে যাওয়া আসামিটাকে ধরার জন্য যা না তা করেছে। যাই হোক, এই হচ্ছে সেই ব্যাপার। কনস্টেবল বিমল বাবুর কথা শুনে ধরিত্রীর পিলে চমকে গেল। সময়ের কালচক্র এটাকেই বলে টাইম ইজ আ লুপ। তারপর শঙ্কর টেবিলে রাখা 1 গ্লাস জল ঘটঘট করে খেয়ে কনস্টেবলের দিকে এগিয়ে এসে বলল, সুধীর বাবু, আশা করি ধরিত্রী এতক্ষণে সব জানতে পেরে গেছে, কিন্তু এ সেই মাল নয়। আমার স্ত্রী আমার মেয়েকে যে সাইকোটা শেষ করেছিল, আমি তাকে ধরেছিলাম, এবং সব থেকে বড় কথা, তার বাম কানের নিচে আমি এমন মেরেছিলাম, একটা পার্মানেন্ট ক্ষত এবং স্টিচের দাগ ছিল সেখানে। তারপর ডান পাঁজরে 7 নম্বর রিব বোন বা পাঁজরের হাড় মেরে আমি ভেঙে দিয়েছিলাম। সুতরাং এর বডির ক্ষেত্রে সেটা মিসিং হওয়ার কথা। তারপরে গোড়ালিতে আমার এই শক্ত বুট দিয়ে সরে বাচ্চার টার্সেল হাড়টা ভেঙে দিয়েছিলাম, অর্থাৎ গোড়ালির পা মুচকে দিয়েছিলাম একেবারে। তাতে পার্মানেন্টলি ওর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার কথা। এই 3টে আইডেন্টিফাইং পয়েন্ট এবং সর্বজন মনসাম্য অ্যাসাইলামে যে পেশেন্ট বা ভিকটিমদেরকে রাখা হয়েছে, তাদের পেছনে কোমরের নিচের দিকে একটা ধাতব শিলের চিহ্ন বসানো হয়, এক প্রকার সিম্বল। এর মধ্যে ওইটাও মিসিং। আমার যতদূর মনে হয়, এ আমার স্ত্রী আর মেয়ের খুনি নয়, খুনির যমজ ভাই বা দাদা গোছের কিছু একটা। এবং সব থেকে বড় কথা হলো যে কিলার, অর্থাৎ যে সিরিয়াল কিলার এখন যে খুনগুলো করছে, আমাদের সঙ্গে কোনো গেম খেলছে, কিন্তু সেই গেমটা কি সেটা আমার নিজেরও জানা নেই। শঙ্করের কথা শেষ হতে ধরিত্রী শঙ্করকে বলল, স্যার, পাশে যে লোকটা বসে আছে ও মল্লিকপুরের হরিণডাঙ্গার জলাভূমির পাশের রাস্তাটা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। রাতের বেলা সেদিন ওর মা অসুস্থ ছিল, তাই নার্সিংহোমের দিকে যাচ্ছিল। ব্লাডের পাউচ নিয়ে ফেরার সময় জলাভূমি থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। অনেক সময় জন্তু জানোয়ার কাউকে ছিঁড়ে খাওয়ার সময় মুখে যেরকম ওই ঘোঁত ঘোঁত করে আওয়াজ করে, সেরকম একটা আওয়াজ শুনতে পেয়ে টর্চের লাইট জ্বেলে এগিয়ে যায়। তারপরে মানুষ আর সিংহ এরকম টাইপের একটা অদ্ভুত ধরনের মেশালো জন্তু দেখতে পায়, আর ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর তখন নাকি জন্তুটা আপনি যে ভিকটিমকে এতক্ষণ ধরে মারছিলেন, তার উরুর মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। স্যার, আমার মনে হয় আপনাকে একবার অমর্ত্য স্যারের সঙ্গে কথা বলতে হবে। কথাটা শুনে যেন শঙ্কর কিছু বলল না, যেন চিবিয়ে নিল মনের মধ্যে সম্পূর্ণ ব্যাপারটাকে। বহু বছর হলো শঙ্কর আর অমর্ত্য কথা বলেনি। নিজের মেয়ে আর নিজের স্ত্রীর মৃতদেহের দিকে শবদাহের দিন কোনো মতে তাকাতে পারেনি শঙ্কর। তাকাতই বা কি করে? ফেরার হওয়া সাইকোপ্যাথ ক্রিমিনালকে খুঁজতে কতবার অ্যাসাইলামে গিয়ে এদিক সেদিক তন্ন তন্ন করে খুঁজেছে শঙ্কর, তাতে কোনো কাজ হয়নি। কিন্তু আবার বছর 10 পর এইভাবে যে সেই ক্রিমিনাল আর তার অপছন্দের পাত্র হয়ে যাওয়া অমর্ত্যের মুখোমুখি হতে হবে, সেটা ভাবতে পারেনি শঙ্কর। সবই কালচক্রের খেলা। সেদিন আগস্ট মাসের বৃষ্টিটা একটু বেশি মাত্রায় ফুটে উঠল। প্রকৃতি বলতে চাইছে যে সে খুব রেগে আছে, হয়তো এটাই বলতে চাইছে। কোন একটা গোপন সত্য এবারে প্রকাশ হতে চলেছে। শঙ্কর খুব একটা বেশি দেরি করল না, তাড়াতাড়ি পৌঁছে গেল অমর্ত্যের ফার্ম হাউসে। আজ থেকে 10 বছর আগে প্রায় প্রত্যেকটা কেস নিয়ে ওখানেই তারা আলোচনা করত। তারপর তাদের সম্পর্কটা 2 মেরুর মতো আলাদা হয়ে যায়। পৌঁছানো মাত্রই প্রথম 2-3 মিনিট
কেউ কাউকে দেখে কোনো কথা বলল না, জাস্ট চুপ করে থাকলো। তার চোখ থেকে জল গড়িয়ে এলো এবং সঙ্গে সঙ্গে সে অমর্ত্যকে জড়িয়ে ধরল। অমর্ত্য বুঝতে পেরেছে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো এবং সেই সম্পর্কিত তথ্য তারও কান এড়ায়নি। তাই সে জানে, আর সে এটাও জানে শঙ্কর কি জন্য এসছে। কারণ সুধীরবাবু নিজেই শঙ্করের যাওয়ার কথা বলে অমর্ত্যকে সজাগ করে দিয়েছে। বহু বছরের মনের মধ্যে চাপা সাইক্লোন হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠলে কি হয় সে বিষয়ে একজন মনস্তাত্ত্বিকের থেকে ভালো আর কে বুঝবে। শঙ্করের রিয়াকশন অনেক রকম হতে পারত। সে রেগে যেতে পারত অমর্ত্যের ওপর, অথবা সে বহু বছর পর অমর্ত্যকে দেখে ইমোশনাল ব্রেকডাউন হয়ে যেতে পারত। এখানে প্রথমেরটা না হয়ে দ্বিতীয়টা হয়েছে। ইমোশনালি ব্রেকডাউন হয়ে পড়েছে শঙ্কর। তারপর অমর্ত্য শঙ্করকে বসতে বলল। ফার্ম হাউসে নিজের স্টাডি রুম অর্থাৎ বৈঠকখানায় উল্টো দিকের চেয়ারে অমর্ত্য নিজে বসল। সে ভালো মতোই জানে আবেগ যখন উচ্চ সীমায় উঠে যায় সেই বেগকে বাড়িয়ে রাখতে একটু মদিরা বা অ্যালকোহলের ছোঁয়া চাই। তাই বেশি দেরি না করে ডাইনিং রুম থেকে দুটো কাচের গ্লাসে বরফ আর ওয়াইনের বোতলটা আনল। তো বল, ভালো আছিস? খুব ভালো আছি। ডিপার্টমেন্ট খুব ভালো রেখেছে। নিজের পেটের কৃমিগুলোকে নষ্ট করেছি, মেডিসিন দিয়ে সমাজে কৃমিগুলোকে নষ্ট করেছি চার্জশিট অ্যাকশন নিয়ে। দারুণ আছি। ভালো আছিস, ভালো আছিস। খালি ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট। নিজের বউ বাচ্চাকে যে কৃমিটা মারলো তাকে খুঁজে পেলি? তুই তো সালা হারিয়ে দিলি তাকে। তোকে তো সালা দায়িত্ব দিয়েছিলাম। তোকে তো বলেছিলাম না যে তুই ওকে ধরে রাখ, হ্যাঁ, পাগলা গারদে। বাকি অ্যাকশনটা আমি নেব। কোন মেডিসিন দিলে ওর সাইকোপ্যাথ ঠিক হবে সেটা আমি দেখে নেব। তুই তো সালা কথাটা রাখলি না, হ্যাঁ, সালা একটা কথা রাখলি না। তুই এখনো আমাকে সন্দেহ করিস? তুই শালা এখনো বুঝলি না কিভাবে ও ফেরার হয়েছে? আচ্ছা, আজকের 10 বছর পরেও আমাকে ঠিক ততটাই ঘৃণা করিস বল, যতটা 10 বছর আগে ঠিক সেই দিনটাতে ঘৃণা করতে শুরু করেছিলিস? এবারে একটু কাঁদো কাঁদো কণ্ঠস্বরে শঙ্কর বলল, যেন শঙ্করের গলাটা ধীরে ধীরে ভারী হয়ে আসছে এবং চোখটাও ধীরে ধীরে ঝুরিয়ে আসছে। তুই ভুলে যাস না অমর্ত্য, I'm a father. I am a fucking father. যে নিজের মেয়ের ডেড বডিটাকে যে মলেস্ট করেছে, ওই বাচ্চা মেয়েটার মরা লাশটাকে ঘেটে তছনছ করে দিয়েছে, তাকে হাতের কাছে পাইনি। হাতের কাছে পেয়েও ফসকে গেল। আর আমাদের সরকার, আমাদের আইন কি বলল? সে নাকি মানসিকভাবে অসুস্থ। বালের অসুস্থতা, সালা গুঁজে রাখ পেছনে অসুস্থতা। এরা সব সমাজের কৃমি। এদেরকে বাঁচিয়ে রাখলে এরা আমাদের সোসাইটির খাদ্যনালীতে ঢুকে নষ্ট করে পচিয়ে দেবে সব কিছু। এদেরকে হাত দিয়ে আঙুলে চিপে একেবারে। শঙ্কর এই শেষের কথা বলতে বলতে তার চোখের দুটো পাতা পরস্পরকে স্পর্শ করলো। এদেরকে তারপরেও সে ঠোঁট দিয়ে বিড়বিড় করে বলছে, একেবারে শেষ করে দিতে হয়। প্রায় আধা ঘন্টা পরে শঙ্করের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই বুঝতে পারলো তার হাত পা বাঁধা, একটু নয় বেশ শক্তপোক্ত করে বাঁধা রয়েছে এবং একটা অস্বাভাবিক আওয়াজ কানে আসছে। আওয়াজটা খুব চেনা, কিন্তু আওয়াজটা অস্বাভাবিক এই কারণ আওয়াজটা বারবার হচ্ছে। খুব কম কম্পাঙ্কের বা কম ইন্টেন্সিটির আওয়াজ যদি বারবার হয় তাহলে কান এবং আমাদের মগজ বিরক্ত হয়ে ওঠে। সেটা হলো আন্ডারগ্রাউন্ডে জল টপ টপ করে পড়লে যে আওয়াজ হয়, ঠিক সেই রকম একটা আওয়াজ হচ্ছে। হঠাৎ আন্ডারগ্রাউন্ডে দরজার ওপার থেকে একটা শরীর শঙ্করের দিকে এগিয়ে এলো। তারপর কাছে এগিয়ে এসে সেই মানুষটা মুখে একটা
শ্লোক উচ্চারণ করল। লাশের শরীর ঘাঁটলে দেখ, তুইও লাশ আর এক। শঙ্কর মনে মনে ভাবল, এটা তো খুব চেনা পরিচিত গলা, অমর্ত্যের গলা। তাহলে কি অমর্ত্য এতদিন? শঙ্কর, কি ভাবছিস? আমি হ্যাঁ, কিছুটা ঠিক ভেবেছিস। আমি তবে তবে আমি ক্রিমিনাল নই, আমি ভগবান, আমি শুধু অবতার। আমি শুধু একটা শঙ্খধ্বনি আর একটা বার্তা আর একটা মেসেজ পাই। তারপর আমি কি করি জানিস নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, তুই বল শঙ্কর, তুই যে মালটাকে 10 বছর ধরে খুঁজছিস, তাকে হাতের কাছে পেলে কি করবি? খুবলে দিবি? কেটে টুকরো টুকরো করে দিবি? কসাইখানার কুঠারটা দিয়ে পিস পিস করে দিবি? বল দিবি? হ্যাঁ দিবি, বল না, বল বল, কি করবি? দিবি? এই বলে অমর্ত্য আন্ডারগ্রাউন্ডের পাশের একটা দেওয়াল থেকে একটা দরজা মতো খুলল। তার মানে সেই দেওয়ালটা ফলস। তারপর একটা অদ্ভুত প্রাণী বেরিয়ে এলো, একদম অদ্ভুত একটা প্রাণী। বিষ্ণু পুরাণ কিংবা ইতিহাসের পাতায় যে চরিত্রটাকে এতদিন কল্পনা করে এসেছি আমরা, সেই রকম একটা প্রাণী হামাগুড়ি দিয়ে আসছে। তার সামনে মানুষের মতো হাত, সেটাকে প্রাণীর মতো থাবা বসিয়ে মেঝেতে এগিয়ে আসছে সে। তার পেছনে 2 পা সিংহের মতো মাংসল শক্তপোক্ত। তার সারা শরীরে শুধু চুল, যাকে বলে কেশর। প্রাণীটার আঙুলে অদ্ভুত নখ, সেটা দিয়ে মেঝেতে আঁচড় কাটছে, নাক থেকে নিঃশ্বাস ছাড়ছে আর ঘোঁত ঘোঁত করে আওয়াজ করছে। তারপর প্রাণীটা শঙ্করের কাছে এসে তার লকলকে জিভ দিয়ে শঙ্করের হাতটা চাটল। তার জিভ থেকে পড়ছে লালা, অস্বাভাবিক এক দৃশ্য। এরপর অমর্ত্য চেন দিয়ে বাঁধা একটা শরীরকে মেঝেতে টানতে টানতে নিয়ে এলো সেই প্রাণীটার সামনে। চেনটা টেনে খুলে দিতেই বডিটা যখন সামনের দিকে ঘোরানো হলো, তার মুখটা বাঁধা রয়েছে আর হাতটা পেছনে বাঁধা। 10 মিটার দূরে চেয়ারে বাঁধা অবস্থায় বসে থাকা শঙ্করে তাকে চিনতে ভুল হলো না। 10 বছর আগের সেই ক্রিমিনাল, যাদেরকে এক কথায় বলা হয় নেক্রোফিলিক সাইকোপ্যাথ। প্রথমে এরা মেয়েদেরকে খুন করে, ডেড বডিটাকে অনেক দিন সংরক্ষণ করে, তারপর সেই মরে যাওয়া নারীর লাশ বা ডেড বডিকে মলেস্ট করে এবং তার সাথে সঙ্গম বা সেক্স করে, এবং তারপরে অবশেষে নখ দিয়ে আঁচড় কাটে তার শরীরে। এমনই মানসিকভাবে অসুস্থ এই রকম সাইকোরা। আরে এই লোকটা 10 বছর আগে শঙ্করের স্ত্রী ও তার মেয়েকে খুন করেছিল। এবারে সেই সিংহ প্রায় মানুষের মতো প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল ক্রিমিনালটার শরীরে। শঙ্করের শরীর তখন নিস্তেজ। হয়তো শঙ্করের ওয়াইনে কিছু একটা মিশিয়ে দিয়েছিল অমর্ত্য, হয়তো কোনো সিডেটিভ মিশিয়ে দিয়েছিল। ওদিকে অমর্ত্য উদার কণ্ঠে উচ্চারণ করছে, ওং নমঃ নৃসিংহায় দিব্যরূপায় তেজসে ভক্তপালন সিংহায় দ্বৈত সংহারকায় চ करालबादनं भीष्मं जगदुद्धारकारणं नमामि शरणं देवं नृसिंहं परमेश्वरम। প্রাণীটা বিশ্রী রকমের মুখে আওয়াজ করে তার ধারালো ক্যানাইন বের করে খাবল বসিয়ে দিল ঘাড়ে। তারপর এক লাফে দূর থেকে ছুটে এসে 4টে পা ক্রিমিনালটার হাতে ও পায়ের ওপর থাবার মতো বসিয়ে দাঁত দিয়ে বুকে মুখে আঁচড় কাটতে লাগলো। তারপর তার লকলকে জিভ দিয়ে চাটতে লাগলো। সে এক বিভৎস দৃশ্য। পেটের চামড়া টানতে টানতে ছিঁড়ে দিল, পুরো মেঝেটা রক্তে রক্তাক্ত করে পেটের মধ্যে থেকে সমস্ত পদার্থ বের করে ফেলে দিল মেঝেতে, এবং একটা হুঙ্কার দিয়ে প্রাণীটা আবার তার মুখ আর নাক দিয়ে ঝাঁপিয়ে পড়তে যাবে ক্রিমিনালটার মৃত শরীরের ক্ষতবিক্ষত হয়ে যাওয়া পেটের ওপর। তার আগেই হলো একটা গুলির আওয়াজ।
বন্দুকের গুলি এসে লেগে একদম ঠিক মাথার পেছনে লঘু মস্তিষ্কে আছাড় খেয়ে পড়ল প্রাণীটা। মুখে গোঙানির আওয়াজ করতে লাগলো। গুলিটা কে করলো? নিউরোসেডেটিভ ড্রাগের মাধ্যমে কন্ট্রোল করে ভিকটিমদের নির্বাচন করে শাস্তি দেয় অমর্ত্য। ঠিক সেই রকম ভাবেই অমর্ত্য কন্ট্রোল করছিল এখন অদ্ভুত অর্ধেক সিংহ অর্ধেক মানুষ প্রাণীটাকে। 19 শতকে আমেরিকান স্পাই এজেন্টরা শত্রুপক্ষের কাছে বন্দী হলে তারা তাদের মেরুদণ্ডের পেছনে এক ধরনের ব্যাকবোন রিভলভার বা আগ্নেয়াস্ত্রর ব্যবস্থা করত। এক প্রকার যন্ত্র ও কল ঘুরিয়ে পা বা হাতের আঙুলের মাধ্যমে নিয়ন্ত্রণ করে বন্দুকের গুলি ফায়ার করতে পারত। সেই গুলি বেরিয়ে আসতো পিঠের পেছন থেকে বা কানের পাশ থেকে। প্রি প্ল্যান করে শঙ্কর সমস্ত কিছু ব্যবস্থা আগে থেকেই করে এসেছিল, কারণ অমর্ত্যর কাছে পৌঁছানোর আগে বিদিশা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছিল শঙ্করকে। ঘণ্টা চারেক আগে শঙ্করের ফোনে ঢুকে একটা নোটিফিকেশন। শঙ্কর ফোনটা খুলতেই দেখে বিদিশা ভয়েস মেসেজ পাঠিয়েছে। দেখো শঙ্কর, একটা জিনিস আমরা মিস করে গেছি। এই 3টে ভিকটিমের মেরুদণ্ডের একদম শেষে, যেখানে কক্সিস হাড়টা শুরু হয়েছে, কোমরের মাঝে একটা হ্যাচ চিহ্ন রয়েছে। তোমার বলা অনুসারে এরা সবাই ওই কমন অ্যাসাইলেম থেকে ফেরার নেক্রোফিলিক সাইকো। শেষমেশ টেক্কা চাল দিল শঙ্কর। ডিএসপি মৃণাল বাবুর রুমে বসে আছে শঙ্কর। কেস সলভের পর এটা নতুন নয়, কিন্তু নতুন এটাই যে অমর্ত্যের অর্ধেক নর এবং অর্ধেক সিংহ দানবটা যাকে প্রায় চিবিয়ে খেয়ে ফেলেছিল সে হলো 10 বছর আগের সেই সাইকো। তাহলে শঙ্কর, তোমার পুরনো বন্ধুই তাহলে মাস্টার মাইন্ড বলছো? বেসিক্যালি স্যার, গড সাইকোপ্যাথি তো, এই কারণেই এই দশা। অ্যাসাইলামে একটা ব্যান্ড সার্জারি প্রসিডিউর করে শরীরে, সেটা হলো প্রি ফ্রন্টাল লোবোক্টমি। তার ফলে একটা মানুষ, মানে সে ক্রিমিনাল হোক বা সুস্থ মস্তিষ্কের কেউই হোক, সে নিজের আবেগের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যাকে বলে জীবন্ত লাশ। তারপর তাদের ফার্ম হাউসে মেরে স্টেশন লাইন ধরে এই রকম নরসিংহের মন্দিরে স্পট বেছে নেয়। আর 3টে ভিকটিমই কিন্তু নেক্রোফিলিক সাইকো। মৃত মেয়েদের শরীরে ইন্টারকোর্স ও টর্চার করে। শুধু শঙ্কর সেই দিনের ঘটনাটা ডিএসপি রানা বাবুর থেকে লুকিয়ে গেল। বন্দুকের ফায়ারিং শব্দ, তারপর অমর্ত্য শঙ্করের দিকে চেয়ে বলল, আমার প্রভুকে তুই মেরে দিলি শঙ্কর। আমি তো তোর ভালোর জন্য, আমাদের ভালোর জন্য খুনগুলো করলাম। তোর মানে আমাদের মেয়েকে যে টর্চার করেছে তাদের শাস্তি দিতে তুই নিজেই তো ভিকটিম প্রোফাইল সিলেক্ট করলি। আর আমাদের যে ভালোবাসা, আমি যে তোকে কলেজ থেকে কত ভালোবাসতাম রে শালা, তুই বিয়ে করাতে হিংসে একটু হয়েছিল, কিন্তু তোর ভালো মানে তো আমার ভালো থাকা। কথাগুলো বলতে বলতে অমর্ত্য শঙ্করের মাথার চুলে হাত দিয়ে টেনে আদর করার মতো বোলাচ্ছিল। আসলে অমর্ত্য গে বা সমকামী শঙ্করের প্রতি। তারপর শঙ্কর সেকেন্ড ফায়ারিং করে, সোজা অমর্ত্যের বুকে গিয়ে গাঁথে গুলিটা। কিন্তু এখনো প্রশ্ন একটাই, ফরেন্সিক ল্যাবে যে উদ্ভট জন্তুটার বডি পড়ে রয়েছে, ডিএনএ টেকনোলজির মাধ্যমে কিভাবে অমর্ত্য নরসিংহের মতোই অর্ধেক মানুষ অর্ধেক সিংহ একটা প্রাণী তৈরি করেছে? এটাই হলো সব থেকে বড় প্রশ্ন।